জীবনের শেষ প্রান্তে এসে আমি অনেক চিন্তা করে দেখলাম পৃথিবীতে দেশপ্রেমের উপরে কোনো প্রেম নাই। ওই সময় চিন্তা করছিলাম ঋত্বিক ঘটকের দেশটা স্বাধীন হলে ঋত্বিক ঘটক নিয়ে ছবি করব। ঋত্বিক দার নাম নেন নাইমা ভিউ ফাইন্ডার দিয়া 2-3 বার দেখে বললো প্যাক আপ। আমি বললাম দাদা এটা কি হইলো? বলে দেখ তুই তো বুর্জুয়া, আর আজকে এই লোকগুলোর একটু কাজ না করে পয়সা পাইয়ে দিলাম। প্রেসিডেন্টের জন্য একটা জেনারেটর ছিল ঢাকাতে, সেইটা উঠাই নিয়ে চলে গেছি। আচ্ছা, আমার বয়স, মুক্তিযুদ্ধ, আমার জেদ, নাইলে ছবিটা হবে। তিতাস হলো পূর্বপ্রাণ কথাচিত্র, যে নামটাও ঋত্বিক দা দিয়েছিলেন। আচ্ছা, এইটার পরে এই ছবিটা ওই কোম্পানির আর কোনো ছবি করি নাই, এটাকে আমি রাখছি অ্যাজ ইট ইজ। যে আমার একটা লেখা আছে পদ্মা নদীর মাঝি, শুনে তুমি তো সিনেমা করো, শুনছি এটা একটা সিনেমার ভ্যালু আছে, তুমি আমার জন্য যা করছো আমি তো এই জীবন সায়নে এসে আর কারো দান নিতে পারবো না, আমি তোমাকে আমার এই ছবির রাইটটা, এই গল্পের রাইটটা তোমাকে ছবি করার জন্য দিয়ে গেলাম। ভাই এত বড় জমিদার একদিনে ফকিরের হাত ধরতে পারে না, এটা যায় না। একটু চিন্তা করে বলো ইউর রাইট। বাসু চ্যাটার্জির জীবনে এটা ওনার প্রথম বাংলা ছবি দেখার পরে আমার মনে হলো যে ছবিটা পাবলিসিটির জন্য টেলিভিশন লাগবে। শাবনুরে দেখার পরে বললো যে আচ্ছা নায়িকা আমি আপনার এখান থেকে নেই, নায়ক কলকাতা থেকে। আমি না, আপনাকে নায়ক এখান থেকেই নিতে হবে, কলকাতায় নায়িকা নেন। জীবন দাসের ছবি করলে জীবন দাস বাংলাদেশ থেকে হবে, কারণ কবি তো বাংলাদেশের, এটা ইন্ডিয়ান কোনো আর্টিস্ট আমি নেব না। একজন মানুষ, একজন ব্যক্তিত্ব, তার করতলে এখন ইতিহাস, তার স্নায়ুতন্ত্রে, নস্টালজিয়ায়, দর্শনে এখন পরশ পাথর তুল্য ঘটনা প্রবাহের রত্নভাণ্ডার সম এক নদী প্রবহমান। তিনি রাইফেল হাতে যুদ্ধ করলেন, স্বাধীনতার অমৃত স্বাদ পেলেন, কিন্তু তারপর কি? তারপর তিনি কঠিনেরই ভালোবাসিলেন। সেই কঠিনের মধ্যে স্বদেশ, নদী এবং তারুণ্যের অদম্য স্বপ্ন। নদীর নাম তিতাস, পরিচালকের নাম ঋত্বিক ঘটক। এরপর অসংখ্য কালজয়ী চলচ্চিত্রের স্বপ্নদ্রষ্টা তিনি হাবিবুর রহমান খান। তো যেটা বলছিলাম, আপনি আমাদের আত্মপরিচয়ের সাথে, আমাদের বাংলাদেশের সাথে, আমাদের ঐতিহাসিক রূপরেখার সাথে আপনার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো প্রথমেই জানতে চাই যে, যেটা বললাম যে কঠিনেরে ভালোবাসিলাম, যে ঋত্বিক কুমার ঘটকের মতো একজন পরিচালককে আপনি আপনার প্রথম সিনেমায় ভাবলেন এবং সেই সিনেমায় আপনি প্রযোজক হিসেবে থাকতে চাইলেন। এই ঘটনাটার একটু আগে জানতে চাই, যে মুক্তিযুদ্ধ এবং তার আগে আপনার বেড়ে ওঠা। মুক্তিযুদ্ধ তোমরা জানো ৭১, জি, আর আমি মুক্তিযুদ্ধ শুরু করছি ৬৪। আচ্ছা, 1964 সনে একটা আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন ছিল যারা কাজ করতো মুক্তিযুদ্ধের জন্য, নিউক্লিয়াস। আচ্ছা, আমি ওইটার মেম্বার ছিলাম। তো আমি তো 64 সন থেকে জানি যুদ্ধ করছি, দেশ স্বাধীন হবে। মানে সেটা আপনি জানতেন? কাজ করেছি, তখন থেকে কাজ করেছি যে দেশ স্বাধীন করার কি কাজ করতে হবে। তখন আন্ডারগ্রাউন্ড অনেক কাজ করেছি, মানে লোককে কিছু লোককে বোঝানো, আমাদেরকে ক্লাস নিত, তারপরে আমরা এরকম ধরো অনেক ছোটোখাটো ডিসকাশন করতাম যে আমরা কিভাবে পাকিস্তানি। ইভেন পাকিস্তান নামটার মধ্যে আমরা নাই, কারণ পাকিস্তানের অ্যাব্রিভিয়েশন হলো পিতে পাঞ্জাব, এতে আফগানিস্তান, কেতে কাশ্মীর, সিন্ধের ইন্দাজ আর বেলুচিস্তানের স্থান। আমরা কিন্তু কোথাও নাই। এই তো একটা ব্যাপার যে যেই পাকিস্তান হলো সেখানে আমাদের এই অংশের কোনো নামই নেই।
তারপরে যাদের সঙ্গে আমরা ছিলাম এক দেশ হিসাবে, তাদের সঙ্গে আমাদেরতে ডিফারেন্সটা কি, এরকম অসম্ভব কোনো স্টেট পৃথিবীতে আর আছে কি না যে একটা দেশ একটা পার্ট 1200 মাইল দূরে আর একটা 1200 মাইল এইদিকে, এবং মাঝখানে ইন্ডিয়ার মধ্যে একটা ভাস্ট ল্যান্ড। মানে আমাদের সঙ্গে যোগাযোগ এক স্টিমার, জাহাজ আর প্লেন, ল্যান্ড কোনো যোগাযোগ নাই। এক দেশ হওয়ার জন্য যে সীমানা থাকে, এই যে সব কিছু মিলে, সীমানা, পতাকা, এই সব কিছু মিলে, সেটার মধ্যে তো আমরা পড়ি না। এটা অদ্ভুত হয় না যে কোনো, তোমার মনে হয় কোনো দেশ এইভাবে আছে? তো এই তখন থেকে এটা নিয়ে যুদ্ধ করতাম। আরেকটা কথা তোমাকে বলি, আমার একটা, যেটা আমার এই জীবনের শেষ প্রান্তে এসে আমি অনেক চিন্তা করে দেখলাম, পৃথিবীতে দেশপ্রেমের উপরে কোনো প্রেম নাই। পৃথিবীতে দেশপ্রেমের উপরে কোনো প্রেম নাই। দেশপ্রেম যে কোনো মানুষকে দিয়া যা করাতে পারে, অন্য কোনো প্রেম দিয়ে সেটা হয় না। একদমই। দ্যাটস এ দেশপ্রেম। এই যে তুমি একটা নাম শুনছো তো, বিবাদী বাগ, কলকাতায় গেলে নাম শোনো বিবাদী বাগ। এটা কি? এটা হলো 3টা ছেলে তখনকার দিনে, 1930 কি এরকম, বিনয়, বাদল, দীনেশ। এই 3টা নাম নিয়ে কলকাতায় এখন সেক্রেটারিয়েটের সামনে রাস্তার নাম বিবাদী বাগ। এখন অনেকে ভুলে গেছে যে বিবাদী বাগ মানে এটা বোধহয় একটা জায়গা। কিন্তু বিবাদী বিনয়, বাদল, দীনেশ, এই যে 3টা, তখন সেই 3টা তরুণ ছেলে, তার মধ্যে একজন ডাক্তার, মানে ডাক্তারি কমপ্লিট করে ফেলছে। তারা সেক্রেটারিয়েট অ্যাটাক করলো, কলকাতা রাইটার্স বিল্ডিং। এই 3জন ছেলে যাওয়ার আগে, অপারেশনে যাওয়ার আগে একজনের বাড়িতে খাইতে গেছিল, দাওয়াত খাইতে। আচ্ছা। তখন তখন ওই ভদ্রমহিলা বলতেছিল যে, ঠাকুরপো, এ তো তোমাদের তো আসছো আজকে, খুব ভালো করে, তোমরা আবার আইসো। আচ্ছা। তখন একজন তার মধ্যে থেকে একজন বলল যে, বৌদি, আমরা যেখানে যাবো সেখান থেকে ফেরত কোনো টিকিট নাই। এবং যে লোক এই অ্যাটাকটার জন্য ওরা যে একটা প্ল্যান করছিল, প্ল্যানার, সে ওই এদেরকে বলছিল যে, আমার কাছে এন্ট্রি প্ল্যান আছে, এক্সিট প্ল্যান নাই। আচ্ছা। তখন সেই বিপ্লবীরা বলছিল, আমরা তো এক্সিট প্ল্যান চাই না। সেখানে প্রত্যেকের কাছে রিভলভার ছিল, প্রত্যেকের কাছে সিয়ানাইট ছিল, সিয়ানাইট যেটা মুখে দিলে মরে যায়। তারপরও লিডারের ছিল, ইনস্ট্রাকশন ছিল, রিভলভারের একটা করে গুলিকে সেভ করা, কারণ যদি সিয়ানাইট অনেক সময় ফেল করে তাহলে নিজে সুইসাইড করবে। তো এই প্রেমের সঙ্গে তুমি পৃথিবীর কোন প্রেমকে আনতে পারো? দেশপ্রেম, দেশমাতৃকার প্রেম, এর বাইরে তো আর কোনো তুমি একটা দেখতে পারবে না। তারা কিন্তু আর বেরোতে পারে না, তারা এন্ট্রি নিচ্ছে, এক্সিট হয় না, কিন্তু তারা অপারেশন করছে। একজনের একটা সাইনেট ফেল করছিল, সেই ডাক্তার, সে তখন জানে কোথায় সে তখন এই মাথাতে উন্ডেড হয়েছিল, ওখানে আঙ্গুল দিয়ে ওই এক জায়গায় টাচ করে মরে গেছে। আচ্ছা। তো এই যে দেশপ্রেম, তুমি যে বললা দেশপ্রেমের সংজ্ঞা, এটা একটা অনেক বড় সংজ্ঞা। এবং এই দেশপ্রেম যদি কাউকে তুমি জাগ্রত করতে পারো, এই 71 সনে আমাদের কি ছিল? আমাদের একটাই তো ছিল, দেশপ্রেম। একদমই। এই দেশপ্রেমের কারণে কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে। তো দেশপ্রেমটা অনেক বড় প্রেম। 71-এর সময়টা আপনার অভিজ্ঞতা কিরকম সেটা জানতে চাই। আমার অভিজ্ঞতা এখন আর শুনে লাভ নাই। এখন তো ধরো 54 বছর হয়ে গেছে। মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলাম, সে তো 64 সন থেকে ছিলাম, 71 সনে ছিলাম। তবে একটাই মনে হতো, যখন দেশ স্বাধীন হলো ওই সময় চিন্তা করছিলাম ঋত্বিক ঘটকের, দেশটা স্বাধীন হলে ঋত্বিক ঘটক নিয়ে ছবি করবো। আচ্ছা। 64 সনে চিন্তা করছি। এত আগে কি করে ভাবলেন আপনি? আমি তখন জানি তো, আমি তো কাজ করতেছি দেশের জন্য। আচ্ছা।
দেশ স্বাধীন করার জন্য কাজ করতেছি, তা আমার বিশ্বাস তো দেশ স্বাধীন হবে। কোনো আইনে নাই আমাদের দুইটা দেশ একসঙ্গে থাকতে পারে। আমাদের সঙ্গে কত অমিল চিন্তা করো। আমরা জ্বর হইলে রাত্রে বলে একটু রুটি খাবো, আর ওরা বলে কি তোরা চাউল ঢাল দে না। আমরা জ্বর হইলে রুটি খাই, ওরা জলের ভাত খায়। এরকম অমিল আমাদের সঙ্গে মিল হওয়ার থেকে থাকবো। কোনো সংস্কৃতির কোনো জায়গাতে মিল তো নাই। একটা মিল ছিল আমরা মুসলমান, আরে মুসলমান তো অনেক দেশে আছে। আর একটা ইন্টারেস্টিং পার্ট হইলো 47-এ দেশ ভাগ হইলো। কেন দেশ ভাগ হইলো? মুসলমানদের জন্য। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলে গেল, যখন দেশটা ভাগ হয়ে গেল তখন পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান ইন্ডিয়াতে রয়ে গেল। তো কি স্বাধীন? পাকিস্তানে যা মুসলমান ছিল না তার চেয়ে বেশি মুসলমান ইন্ডিয়াতে ছিল। তো আপনি যে বলছিলেন ঋত্বিক কুমার ঘটক, তাকে আপনি অনেক আগে ভেবে রেখেছেন। আমি আগে ভেবে রেখেছি কারণ আমাকে প্রভান্বিত করেছে। হ্যাঁ, ওনার কষ্ট, ওনার সেই দুঃখ, সেটা হলো দেশ ভাগ নিয়ে, বিশেষ করে বাংলা ভাগ। আমিও ঠিক তাই মনে করতাম। উনি প্রভাব আমার উপরে প্রভান্বিত করেছে যে বাঙালি একটা জাতি, এটা ভাগ কেন হবে। ওই থেকেই মাথার মধ্যে ছিল যে জীবনে যদি এই দেশটা স্বাধীন হয় আর যদি সুযোগ পাই, ঋত্বিক ঘটককে নিয়ে ছবি করব। তা ঠিকই সুযোগ পাইছি এবং সুযোগটা কাজে লাগাইছি। বাস্তবিক অভিজ্ঞতাটা একটু তাকে পাওয়া, খুঁজে বের করা, তারপর সিনেমা পর্যন্ত যাওয়া। বাস্তবিক অভিজ্ঞতাটা হলো যে 1972 সনের 21শে ফেব্রুয়ারিতে সত্যজিৎ এখানে আসছিল। তোমরা দেখছো কিনা, তোমাদের দেখার কথা নয়। 72 সনের 21শে ফেব্রুয়ারি, জি, ওটা একটা অর্গানাইজেশন ছিল যেটা আমরা ইউনিভার্সিটিতে করছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা। ওটা আমি ট্রেজারার ছিলাম। ওইটার থ্রুতেই এই অনুষ্ঠানটা হয়েছিল। সত্যজিৎ আসার পরে ইন্টারেস্টিংলি ওই দিন ঋত্বিক ঘটক আসছে। আচ্ছা, ট্রেন থেকে যখন নামছে, আমরা তো সত্যজিৎ থেকে আনতে গেছি, ঋত্বিক জানাই আমি আসতে করে বাইরে চলে গেছে, ওনাকে কেউ খেয়াল করে। আমি ওনাকে দেখছি। আচ্ছা, তো আবার সত্যজিৎ বলতেছিলেন যে ঋত্বিক বাবু এসছেন। তো তারপরে চলে গেল। তো আমি সত্যজিতের সঙ্গে এক ভদ্রলোক আসছিল আমারই বয়সী, বরুণ বক্সি। আমার চেয়ে একটু বড় হতে পারে। ও তখন সার্ভিস করে। তো বললো যে আমার একটা মানিকবাবু এদের ছবি করবেন। ও তখন এই টাইমলি ওই সময়টা পর্যন্ত সত্যজিৎ বাবুর প্রাইভেট সেক্রেটারি ছিল। আমি বললাম যে না, আমার ছবি করার ইচ্ছা আছে একটাই, যদি ঋত্বিক ঘটককে পাই। বলে করবেন? বলে হ্যাঁ। তো ও পাগল, ও কলকাতায় গিয়ে খুঁজা খাইজা কোথেকে যা বাড়ি করে আইনা, ওর বাড়িতে আইনা ট্রিটমেন্ট করে আমার ফোন করছে। আচ্ছা, ঋত্বিক ঘটক তখন অসুস্থ, যে বন্ধু পাইছি চলে আয়। এই তখন গেলাম, যে কথা বললাম। মানে ঋত্বিক ঘটককে প্রথম সেকেন্ড টাইম দেখলাম। আচ্ছা, এটা তখন অসুস্থ ছিল। এমনি তো লম্বা, 6 ফিট প্লাস লম্বা। একটা মজা, ঋত্বিক দা পাঞ্জাবি পরতো, কখনো কিন্তু এইভাবে পাঞ্জাবিতে হাত দিতে পারতো না, কারণ হাতটা ওনার লম্বা ছিল। এইভাবে। আচ্ছা, ওকে। তারপর যখন আপনার ইচ্ছার কথা জানালেন, হ্যাঁ, তখন বললো যে আমি তিতাস করতে চাই। করেন, আমার তো ছবি আপনাকে দিয়ে ছবি করার কথা, আমার তিতাস কোনো সাবজেক্ট আমি নেই। আমার এখানে হলো রিকুইজিট হলো ঋত্বিক ঘটক। তারপরে ছবির রাইট কিনলাম। কাদের কাছ থেকে? তখন পুঁথিগড়ের কাছে ছবির রাইটটা ছিল কলকাতায়। সেখান থেকে আমরা টাকা দিয়ে, খুব অল্প টাকা, 5 থেকে 10,000 রুপিজের রাইটটা কিনলাম। ওই রাইটের একটা ট্রাস্টি বোর্ড ছিল, সেখানে সত্যজিৎ মেম্বার ছিলেন। আচ্ছা, তো উনি তখন বলছিলেন যে ঋত্বিক বাবু যদি করে তাইলে এটা দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপর আমরা রাইটটা পাইছিলাম। তারপর কাজ শুরু করলেন কবে? কাজ শুরু করলাম 1972 সনের 16ই জুলাই। প্রথম দিনের প্রথম দিন শুটিং হয়ে প্যাকা বুঝে। আচ্ছা, কেন? এটা ইন্টারেস্টিং। আমরা গেলাম তখন সাভারে শুটিং করতে। আচ্ছা, সাভারে শুটিং করতে যাওয়ার পরে ঋত্বিকদা নামলেন, নাইমা ভিউ ফাইন্ডার দেওয়া 2-3 বার দেখে বললো প্যাক আপ। আমি বললাম দাদা এটা কি হইলো? বলে দেখ তুই তো বুর্জুয়া, আর আজকে এই লোকগুলোর একটু
কাজ না করে পয়সা পাইয়ে দিলাম। আমি বললাম, আপনি কাজ না করে পয়সা তো ঢাকায় বলতেন পয়সা দিয়ে দিতাম। বল না, ঢাকায় বললে দিতি না। ওখানে লোকেশনে গিয়ে প্যাক আপ করে বললো যে পয়সা পাইয়ে দিলাম। আচ্ছা, আমি বললাম ঠিক আছে। তারপর? তারপরে ওদিন চলে আসলাম। হ্যাঁ, তারপরে 17 তারিখে আবার শুটিং করলো। ওকে। বোঝো তুমি কিরকম ওনার এটা ওনার মাথায় ঢুকছে, করছে। আর উনি চাইতো যে এক সময় পর্যন্ত চাইতো যে যতক্ষণ পারে ছবিটা না করা, শেষ করা। আর আমি চাইতাম যে যত কিছু হোক ছবিটা শেষ হওয়া, এটাই। মানে একটা কি আলসেমি ছিল না? আলসেমি না, ওনার একটা খামখেয়ালি অনেক সময় করতো। মানে তখন হয়েছে কি, মুক্তিযুদ্ধ করে আসছি, তখনও সঙ্গে আর্মস আছে। মানে আর তখন আমার বয়স কত, 26 কি 27। একটা জিনিস মনে করবো, বয়সটা। মুক্তিযুদ্ধ শেষ, এইটা আরেকটা যুদ্ধ করতে আসছি। এই যুদ্ধের জন্য তো আমি তখন একদম টোটাল ফিট। ইম্পসিবল বলে কিছু নাই, হয় না বলে কিছু নাই। প্রেসিডেন্টের জন্য একটা জেনারেটর ছিল ঢাকাতে, সেটা উঠাই নিয়ে চলে গেছি। আচ্ছা, কে আটকায় আমাকে? ওই সময় আটকায় কে? মানে এই যে অন্যায় করছি, ওইটা ঠিক ছিল না, কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। ছবি করার জন্য যা প্রয়োজন তাই আমি নিছি। আপনি লিখেছেন যে আসলে কোনো সুনির্দিষ্ট বাজেট ছিল না। বাজেট তো নিয়ে, তো বাজেটের তো কোনো ছিল না। উনি তো বাজেট করে নাই, জাস্ট বলেছে করব। আমরা করতেছি, সে করতেছে। উনি জোগাড় করতে কি, ওনারও তো আইডিয়া নেই। উনি 10 বছর করে সিনেমা করতেছিল। তারপর পরের বছর 27 জুলাই মুক্তি পেল। হ্যাঁ, 27 জুলাই। হ্যাঁ, তো আপনি একেবারেই নতুন, সিনেমা কিভাবে ডিস্ট্রিবিউট করা হয় বা হলে মুক্তি দিতে হয়, এই বিষয়গুলি কিভাবে ম্যানেজ করলেন? একজন ডিস্ট্রিবিউটর ছিল। আচ্ছা, ছবিটা তো কোনো রকম কোনো পয়সা পায় নাই। ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউশন দেখছে। আর ছবি আমরা ওই ডিস্ট্রিবিউটরের ঘরে আমরাই গিয়ে বসে থাকতাম। এখন আমাদের জোশটা তোমাকে বুঝতে হবে যে তিতাস আমরা একটা যজ্ঞ করতেছি, যজ্ঞ ফুলফিল না করে বলতো আমাদের শেষ নাই। কবরী তো তখন মহাব্যস্ত। হ্যাঁ, তাও শুটিং করে গেছে, তাও কাজ করছে। মানে কবরীর সাথে যোগাযোগটা কে করলো? আমি যোগাযোগ করছি, তারপরে দাদাকে দেখাইছি। আচ্ছা, সব আর্টিস্ট এখানে যোগাযোগ করছি আমি। আচ্ছা, আচ্ছা। দাদার অ্যাপ্রুভালের পরে আর্টিস্ট নেওয়া হয়েছে। তো হল রিলিজ হওয়ার পর কতদিন হলে থাকলো বা দেখা গেল? অনেক দিন চলছে, 1 সপ্তাহ চলে নাই, তার নিচে চলে গেছে। 1 সপ্তাহ চলে নাই। তারপর এটা নিয়ে কি মন খারাপ হলো? একদম মন খারাপ হয়নি। আচ্ছা। তো তারপর ঋত্বিক ঘটকের সাথে যোগাযোগ, আপনি দুটো ঘটনা লিখেছেন, আমি সেটা পড়লাম। একটা হচ্ছে শান্তিনিকেতনে রামকিঙ্কর বেস, তার বাড়িতে শুটিং চলাকালে, সেই ঋত্বিক ঘটক আমার ছবি শুটিং চলাকালে হ্যাঁ, উনি কলকাতায় যাইতে, যেখানে যেতাম ওনার সঙ্গে যেতাম। আমি ওনার কাছে থাকতাম না। ওকে। উনি ওনার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেল সাঁইথিয়া, শান্তিনিকেতনের পরের স্টেশন। আমিও গেলাম, আমরা ফিরে আসলাম রাত্রেবেলা, সন্ধ্যার পরে ঢুকে গেল রামকিং। আমি তখন জানি না কিন্তু রামকিং করছে। ঘরে বসলো। আমি তো তখন ওনার জন্য ওনার যে কোটা, উনি মদ্যপান করতেন, ওইটা না খাইলে উনি যে আসছে, আমি ওনার কোটা সাপ্লাই করতাম কান্দে বোতল নিয়ে। গেলাম, ওখানে বসছি, সারা রাত্র ওনারা গল্প করলেন। বাইরে হওয়ার পরে আমার কেউ একজন বললো রামকিঙ্করের বাড়ি এটা, একটা কুড়ে ঘর। আচ্ছা, রামকিঙ্করের বাড়ি এটা। রামকিঙ্কর কে? তখন বললো রামকিঙ্করই। আমার কাছে একটা ক্যামেরা নাই যে আমি একটা ছবি তুলে নেব। আর আমি একটা রাত্র হোল নাইট শিল্পী রামকিঙ্করের সঙ্গে কাটাইছি, না যাই না। কিরকম দেখলেন রামকিঙ্কর বেসকে? রামকিঙ্কর দেখতে তো ওই যে মুচি, যে এরা ওই যা হয় কালো, কোনো একটা মানুষের অয়বয় আছে, আর কোনো যত্ন নাই। উনি নিজে যেভাবে থাকতেন, আর সারা রাত তো ঘুরে ওনারা সুরাপান করলেন, আমি বসে রইলাম। মানুষটা যে ঘুমাই গেছি, আবার উঠছি। আচ্ছা। তারপর ছবিটা তৈরি হয়েছিল
3টা কারণ। আচ্ছা। আমার বয়স, হুম মুক্তিযুদ্ধ, আমার জেদ, নাইলে ছবিটা হতো। সলিল চৌধুরীর সাথেও দেখা হ্যাঁ, হয়েছিল। সলিল চৌধুরী বোম্বেতে গেছি, দেখা করে গল্প করতে। আমি বললাম সলিল চৌধুরীর সঙ্গে একটা গল্প শুরু করলেন যে সলিলও ছবির মিউজিক ডিরেক্টর হতে পারে, কিন্তু ছবির মিউজিক ডিরেক্টর অলরেডি ইসে বাহাদুর খান, এটা আগেই ঠিক হয়ে গেছে, উনি ঠিক করছেন। আচ্ছা। আমি বললাম দাদা এটা কি হচ্ছে? কয় দেখ, আমি যখন আসছি, সলিল যখন আমার দেখা করবে আর ছবি শুনতেছে, আমি সলিলের ছবি করার ওকে আমি ডাইরেক্ট কিছু বলছি না, হতে পারে ভাবছি। ওকে। আমি বললাম, এটা কি? বলে সিনেমার কতগুলো ভাষা আছে। হ্যাঁ। আমিও আসছি আমার দেখতে, আমি আসছি ছবি একটা করতেছি, আমি সব গল্পের প্রসঙ্গ তো আসতেই পারে, ও তো আশা করতেই পারে। সলিল চৌধুরীর সাথেও বেশ মানে মজার অভিজ্ঞতা ছিল। সলিল চৌধুরীর সঙ্গে তো আইপিতে করতো, ওনারা ওই সময় একসঙ্গে ছিলেন। ঋত্বিক ঘটকের সাথে শেষ দেখা বা শেষ কথা কি মনে আছে? ক্যালকাটা হসপিটালে। আচ্ছা, মানে আপনি শুনলেন উনি অসুস্থ? আমি 2বার দেখা করছি। প্রথম দেখা করতে হলো, উনি একবার এখানে ঢাকা থেকে অসুস্থ হয়ে গিয়েছেন, তারপরে কিন্তু আবার ফেরত আসছিলেন। তারপরে গিয়ে আবার অসুস্থ হলেন, তখন ক্যালকাটা নার্সিংহোম বলে একটা নার্সিংহোমে ছিলেন, আমি ওখানে গিয়ে দেখা করছি। তারপরে উনি কলকাতা মেডিকেল কলেজে ছিলেন। এডিটিং এর সময় কি উনি থাকতে পেরেছিলেন পুরোটা সময়, নাকি? এটা সম্বন্ধে একটা খুব ভুল আছে, তথ্য আছে। এডিটিংটা উনি মোটামুটি করে গেছিলেন। আচ্ছা। এবং উনি যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে আমাকে লিখিত দিয়েছিলেন, কাগজটা আমার কাছে নাই, বলে ছবিটা রিলিজ করে দে। আচ্ছা। উনি ভাবছিলেন হয়তো উনি আর ফিরবেন না, তো ছবিটা আমরা রিলিজ করে দিলাম, এডিট করাই ছিল। তারপরে উনি আবার ঢাকায় এসে একটানা 2টা শট চেঞ্জ করছে। আচ্ছা। বিশ্বাস করো, এভরিথিং ওয়াজ অলরাইট। ওকে। এটা নিয়ে অনেক অনেক কথা বলে আমি শুনি, হ্যাঁ, কিছু তো বলার নাই। হ্যাঁ। হ্যাঁ, উনি এডিট করতে পারলে কি হইতো না হইতো, আরে এডিট করতে পারলে না হলে, এডিট না হলে কি ছবিটা হয়েছে নাকি? আর বর্ষা মানে বৃষ্টি, আমার কাছে মনে হয়েছে সত্যিকারের বৃষ্টির সিকোয়েন্সগুলি সম্পর্কে বৃষ্টির বল। সিকোয়েন্স আমরা পুরা ফায়ার ব্রিগেডের সমস্ত মেশিন নিয়ে গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে। আচ্ছা। আর আল্লাহও আমাদের উপরেই ছিল, ন্যাচারাল বৃষ্টিও হয়েছে অনেক। আচ্ছা। 2টাই হয়েছে, আমাদের কোনো সমস্যা হয়নি। ওকে, তারপর আপনার তো ঋত্বিক ঘটককে নিয়ে এত বড় একটা কাজ দিয়ে শুরু হলো, সাহসও নিশ্চয়ই বেড়ে গেল আপনার। পরবর্তী প্রযোজনা কোনটা করলেন? পরবর্তী আমরা লোকাল আমাদের সঙ্গে যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তাদের নিয়ে আমি একটা ছবি করলাম ঢাকা। কি নাম? সেটার নাম শেয়ানা। আচ্ছা। এবং সেই ছবিতে প্রত্যেকটা টেকনিশিয়ান, আর্টিস্ট না টেকনিশিয়ান, সব তোমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হলো, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হলো, অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর, সব অ্যাসিস্ট্যান্ট দিয়েই সেটা করলাম ছবি। আচ্ছা, ওটার ব্যবসা সফলতা? এটা ব্যবসা সফল হয় নাই, তবে টাকাটা ফেরত পাইছিলাম। তখনকার দিনে ব্যবসা ভালো ছিল, টাকা ফেরত পাইছিলাম। আচ্ছা, তারপর ফ্লোটা চলে আসলো। তারপর মানে টানা কটা সিনেমা করলেন আপনি? তারপরে মিন্টু আমার নাম। হ্যাঁ। তারপরে করলাম প্রতিজ্ঞা, সোহেল রানাকে নিয়ে। হ্যাঁ। তারপরে তোমার এই ছবি করলাম প্রাণ সজনী, নাথ বউ, তারপরে তোমার বাঁধনহারা, অনেক এখন সব মনে নাই। তখন ওটা কি আশীর্বাদ চলচ্চিত্রের? আশীর্বাদ চলচ্চিত্রে করছে। আর তিতাস হলো পূর্বপ্রাণ কথাচিত্র, যে নামটাও ঋত্বিক দা দিয়েছিলেন। আচ্ছা। এইটার পরে এই ছবিটা ওই কোম্পানির আর কোনো ছবি করি নাই, এটাকে আমি রাখছি অ্যাজ ইট ইজ। এটার পরে আর কোনো ছবি, ওনার পরে আর কে ছবি করবো, এই জন্য ওইভাবে রাখছি অ্যাজ এ রেসপেক্ট টু আওয়ার ফ্যাক্ট। তারপর আপনি একটু রওশন জামিলের কথা বলবেন, মানে উনি তিতাসে বেশ গুরুত্বপূর্ণ। এবং তুমি ছবি দেখছো? হ্যাঁ। উনি তো অসাধারণ ভালো অ্যাক্ট্রেস ছিলেন। আর লোকেশন, ড্রেস আপ, ডাইরেকশন
এই সব মিলাই তুমি নোটিস করছো যে উনি কিসের পার্টটা করলেন। শি ওয়াজ এ গ্রেট অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস খুব ভালো ছিলেন। ঋত্বিক ঘটক কি বলেছিলেন ওনার সম্পর্কে? ঋত্বিক ঘটক তো কিছু বলে নাই, সবাই দেখছে, পছন্দ করে নিছে। ওকে ওকে। আর ঋত্বিক ঘটক তো সবাইকে খুব একটা ডাইরেকশনে দেয় না, খালি বলছে এই জিনিসটা ব্যাস। ওকে, মানে যতটুকু উনি চেয়েছেন মোটামুটি সবার ক্ষেত্রেই পেয়েছেন, কারণ সকলেই পেশাদার অভিনেতা ছিলেন। একজন মহিলা, তার প্রথম ছবি ছিল সেটা হলো ওই যে সুফিয়া রুস্তম বলে একটা মেয়ে, উদয় তারার যে পার্টটা করছিল। আচ্ছা, ওকে কোত্থেকে কালেক্ট করা হয়েছিল? ওরে খুঁজে খাইজা কই থেকে পাইছিলাম। আচ্ছা, কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করতেছো 54 বছর আগের। আচ্ছা, তারপর অনেকগুলি আশীর্বাদ চলচ্চিত্রের থ্রু দিয়ে সিনেমা, অনেক ছবি করলাম। পরে তোমার 91-এর দিকে তোমার শুরু করলাম পদ্মা নদীর মাঝি। গৌতম দার সাথে। ওইটা পদ্মা নদীর মাঝি শুরু হলো। ওইটা পশ্চিমবঙ্গ সরকার প্রডিউসার, ওখানে, এখানে আমি। এটার রাইটটা নিয়ে আরো বেশ মজার। এটার রাইটটা তো এই তোমার এটা হিতেন চৌধুরী, হিতেন চৌধুরীর কাছে রাইটটা ছিল। সেই রাইটটা হিতেন চৌধুরী কিভাবে পাইছে সেটা আমাকে বলছে। মানিক বাবু যখন অসুস্থ, কলকাতায় গেছে, যায় দেখে অসুস্থ, জি, তখন ওই হিতেন দা কি করলো, মানিক বাবুরে নার্সিং হোমে নিয়ে গেল। মানে তখন উনি আনকনসাস ছিলেন। তারপরে ওই নার্সিং হোমের বিল টিল সব হিতেন দা দিছেন। তো উনি একটু সুস্থ হওয়ার পর বললাম, আমি এখানে কেমনে আসলাম? বললো যে হিতু আসছিল, ওনার স্ত্রী বলছেন হিতু। তখনই হিতেন দাকে একটা চিঠি লিখছিলেন, ওইটাই রাইট, যে আমার একটা লেখা আছে পদ্মা নদীর মাঝি, শুনে তুমি তো সিনেমা করো, শুনছি এটার একটা সিনেমার ভ্যালু আছে, তুমি আমার জন্য যা করছো, আমি তো এই জীবন সায়নে এসে আর কারো দান নিতে পারবো না, আমি তোমাকে আমার এই ছবির রাইটটা, এই গল্পের রাইটটা তোমাকে ছবি করার জন্য দিয়ে গেলাম। তখন আপনারা যখন গেলেন, আমরা তখন তো হিতেন দা, পশ্চিমবঙ্গ সরকার আবার হিতেন দাকে নিয়ে আসলো। হিতেন দা বললো যে ঠিক আছে, রাইট আমি দিয়ে দেবো। আচ্ছা, উনি আসছিলেন এখানে, আমাদের ছবির লোকেশন দেখতে বলতে আসছিলেন। কাস্টিং এ দুইজনের করার কথা ছিল, করা হয়নি, মমতা শঙ্কর এবং অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষকে মানে অডিশনের মতো, অডিশন না, অঞ্জু ঘোষ দেখানো হয়েছিল। মমতা শঙ্কর ওখানে কোমরে ব্যথা পেয়েছিল, কি পরে গিয়ে ব্যথা পেয়েছিল। আমাদের ইসের যেটা চম্পা, হ্যাঁ, মালা চরিত্রটা করার কথা ছিল ওনার। কথা ছিল না, মানে এমনি আলোচনা হয় না, মানে কোনো কিছু ফাইনাল না। আচ্ছা। তারপর গৌতম দার সাথে আপনার অনেকগুলি জার্নি হলো, এবং গৌতম দা আমাকে বললেন যে মানে আপনার সাথে ওনার ভীষণ ক্রিয়েটিভ একটা, হ্যাঁ, এবং গৌতম একটা বলে, আমার জীবনে আমি যা সিনেমা করছি তাতে সবগুলো হলো ফিনান্সিয়াল, একটাই প্রডিউসার আছে ঢাকায়, সেটা হাবিব। তারপর মনের মানুষ, শঙ্খচিল, এইগুলি করার ডিসিশনটা কিভাবে হলো? কারণ মনের মানুষ তো খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন। তো আমি তো ছবি ওর সঙ্গে এখনো করতে চাই। হ্যাঁ, আমি শুনেছি যে কথাও চলছে, এখন একটা কথা চলছে, এখন সেটা আমার জীবন ওই পর্যন্ত থাকবে কিনা আমি জানি না, যেহেতু এখন তো বোঝোই যে আমিও একটা টার্মিনাল এজে আছি, 82, এই নভেম্বর 82-তে পড়বো। তো সমস্যা হচ্ছে, ছবিটা করতে চাইতেছে আমাদের এই সাধুজ্জামান বলে আমাদের দেশের একজন রাইটার আছে, তার লেখা জীবনানন্দের উপরে একজন কমলা লেবু পড়েছি আমি। ওটা করার একটা স্বপ্ন আছে এবং ড্রিম, যে জীবনে বাইচা থাকার, এই বাঁচার মধ্যে যদি এটা করতে পারি, ওইটা শেষ করে মরে গেল, আমার আর কোনো দুঃখ থাকবে না। এখন বোধহয় এটাই মনে একটা দুঃখ থাকতে পারে। মনের মানুষে গৌতম দা আমাকে গল্পটা বলেছেন যে লালন শাহের চরিত্রটি শুরু থেকেই প্রসেনজিতের কথা ভেবেছেন। আপনাকে যখন বললেন, আপনি কি বললেন? আমাকে বললো, প্রথম টেলিফোন করে বললো যে এই তুমি ওই
সুনীলদার একটা লেটেস্ট গল্প উপন্যাস বাড়িছে, ওটা তুমি একটু পড়ো। তাই আমি পড়লাম, তো বললাম হ্যাঁ পড়েছি। বলে কি বুঝলা? আমি না মহৎ কোনো উপন্যাস না, সিনেমার জন্য এটা ভালো, বলো। তখন বললো যে এটা আপনি বললেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তখন বললো এটা করতে চাই। আমি চল সরি। ওকে। আপনি একটা দৃশ্যের কথা বলেছিলেন যে জ্যোতিরিন্দ্রনাথ যখন লালনের ছবি আঁকছেন, ছবি আঁকে না, যে লালন আর যতীন্দ্রনাথ যখন বজরার থেকে বাইরে আসলো, মাটিতে নেমে কথা করতে করতে যতীন্দ্রনাথ হাত দিয়ে ধরে নিয়ে যাচ্ছিল, এই শটটা রেডি করছে। তা আমি বললাম মেয়ে ভাই, আমি ওর মেয়ে ভাইকেও আমার মেয়ে ভাই এত বড় জমিদার এই একদিনে ফকিরের হাত ধরতে পারে না, এটা যায় না। একটু চিন্তা করে বললো ইউ আর রাইট। তা বললো যে প্রিয়াংশু, ওই যতীন্দ্র যে করছে, তুমি বুম্বার হাত ধরো না। আমি তো সিনেমার সঙ্গে থাকি, আমি স্ক্রিপ্টে থাকি, সিনেমার সঙ্গে থাকি, সিনেমাটার স্ক্রিপ্ট আমার মাথার মধ্যেই থাকে। গৌতম যখন শ্যুট করে, গৌতম তো স্ক্রিপ্ট নিয়ে শ্যুট করে, আমার ওই মাথার মধ্যেই থাকে, আমি তো আসে সঙ্গে থাকি। তো ওই আমাদের লোহজঙ্গে এই শুটিংটা হচ্ছিল। তাছাড়া এমনি অনেক সময় অনেক ছবির গৌতমের সঙ্গে আমার অনেক কথা হয়, আমি অনেক আমার কিছু বলি, ও কিছু বলে, আমরা কোনো যুক্তিতর্ক নিয়েও কথা বলি যে এটা কেন, আমি বললাম মেয়ে ভাই এটা কেন তুমি করতেছো, প্রশ্ন করেন। হ্যাঁ, ও বলে এই কারণে। আমি বললাম এটা এইভাবে করলে কি হয়, আচ্ছা, যেটা আমার ওপিনিয়ন দেওয়ার হয়। তো ম্যাক্সিমাম টাইমই ও বলে যে হ্যাঁ হতে পারে, মানে আমার লেভেলটা মিলে যায় আমাদের, যেটাকে বলে যে এইটাকে ওয়েব লেন্থে বলে। তোমার সঙ্গে কথার পর তুমি বুঝছো যে গৌতম হ্যাঁ আমার সঙ্গে এটা একটা ওয়েব লেন্থে মিল। একদমই। তারপর শঙ্খচিলে সাজবাতি যে আমার নাতনি, হ্যাঁ, তার চরিত্রটি আমি তো শঙ্খচিল যখন উপন্যাসটাও আমাকে পড়ে শোনায়, মানে গল্পটা স্ক্রিপ্ট, আমি তখন বললাম যে এই আর্টিস্টটা আমার ঘরে আছে, তুমি দেখে নাও। আচ্ছা, আপনি শুনেই? হ্যাঁ, আমার শুধু গল্প শোনার পর আমি বললাম এই একটা আর্টিস্ট আমার ঘরে আছে। আচ্ছা, তো এসে দেখলো, আমার নাতনিকে দেখলো, দেখে ঠিক বললো যে বেস্ট ওয়ান। এবং আমার নাতনি তো ওই ছবি করে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাইছে। তো আপনার নাতনি যখন অভিনয় করছে তখন মানে সে তো অনেক ছোট, হ্যাঁ, তারপর 10-12 বছর। তারপর আর না, ও আর সিনেমা করবে না, ওরা বোম্বে থেকে অফার করছিল, বলছে না সিনেমা করো। হ্যাঁ, আচ্ছা, এখনো কি করছে? ও এখন পড়াশোনা করছে, সে কানাডাতে আছে। ওকে। তো এখন আমি যদি বলি যে বাংলাদেশের চলচ্চিত্র, আপনার প্রত্যেকটা সিনেমাতেই একটা কমিটমেন্ট আছে, তো নানান পথ পরিক্রমায় আজকে চলচ্চিত্র একটা জায়গায় এসেছে। তো বাংলাদেশের চলচ্চিত্র এখন আপনার দৃষ্টিভঙ্গিতে কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলে মনে করেন? আমার দৃষ্টিভঙ্গিতে চলচ্চিত্র কোথায় আছে এখন? তো চলচ্চিত্র একটা ট্রানজিশন পিরিয়ডে আছে। চলচ্চিত্রে আমাদের এই বাংলাদেশে 1956 যখন চলচ্চিত্র শুরু হয়, তখন কিন্তু অনেক শিক্ষিত লোকজন দিয়ে এটা শুরু হয়েছিল। 71-এর পরে 72 থেকে আবার কিছু বানের জল ঢুকে গেল আমাদের চলচ্চিত্র। তখনকার দিনে মনে করো অধ্যাপক সালাউদ্দিন সাহেব কি ছবি বানাইলেন, সূর্য স্নান, ছবির নাম দেখো। জহির রায়হান কাচের দেওয়াল, কখনো আসেনি। মহিউদ্দিন সাহেব বানাইলেন রাজা এলো শহরে। ওইসব ছবিগুলোর নামটা দেখো, মানে একটা পরীক্ষামূলক বাংলা ছবি হচ্ছিল। অর্থাৎ ওই সময় আমার ধারণা ওই সত্যজিৎ রায়ের পথের পাঁচালী রিলিজ হওয়ার পরে বাঙালি জাতি হিসাবে একটা তো ইনফ্লুয়েন্স হয়, সেটা হয়েছে। খুব ভালো ছিল, আমাদের স্টাডিংটা খুব ভালো ছিল। তো এখন একটা হলো যে এখানে আমি শুনি এখন এফডিসির ফিল্ম না, এটা মিডিয়ার ফিল্ম। আমি তো বুঝলাম না
এফডিসির ফিল্ম কি আর মিডিয়ার ফিল্ম, আমি এটা এখনো বুঝতে পারতেছি না। আচ্ছা। আমি একদিন জিজ্ঞেস করলাম এফডিসির ফিল্মটা কি। হ্যাঁ। আমি লাস্ট একটা ছবি করছি এখন, রিমেক করেছি, হঠাৎ বৃষ্টি যে করছিলাম ওইটা রিমেক করেছি। আবার হঠাৎ বৃষ্টি ছবি শেষ, সেন্সর হয়ে গেছে, সামনে রিলিজ হবে। আচ্ছা। আমি এটা এফডিসি থেকেই করছি। এখন সবাই বলে এফডিসির ফিল্ম, আমি তো এখনো বুঝি না যে এফডিসির ফিল্ম আর মিডিয়ার ফিল্ম এটা কি। সিনেমাই। আর এফডিসির সিনেমাটা কি? এফডিসি যন্ত্রপাতি তো আমরা ভাড়া করি, আর মিডিয়া যারা, এই যে তোমরা যারা বাইরে সিনেমা করো, তোমরা কি যন্ত্রপাতি ছাড়া করো? না। হোয়াট ইজ ডিফারেন্স? ছবি যে ভালো বানাইতে পারে ভালো ছবি, যেটা খারাপ হয় খারাপ ছবি, এই তো। এটা একটা খুব একটা এটা আন্ডার কারেন্ট একটা গন্ডগোল লাগায় রাখছে। এফডিসির ফিল্ম না, এটা মিডিয়ার ফিল্ম। আর মিডিয়ার ফিল্ম একটা বাইরের একটা ছেলে যদি এফডিসিতে না আসে, এখন তো সম্ভব সব কিছু দিয়ে সেই সিনেমাটা করা যায়। তো এফডিসিতে যা যা আছে, আমি তো ভাড়া নেই ওখান থেকে। একদমই। তুমিও ভাড়া নাও, তুমি আজকে যে ক্যামেরা নিয়ে আসো, তুমি কি ভাড়া ছাড়া আনছো? এই ক্যামেরা তো এফডিসি হইতে পারতো, লাইট তো এফডিসি হইতে পারতো। এইটাই ডিফারেন্স, এটাই। ক্রিয়েটিভনেসের সঙ্গে কোনো কিন্তু নাই। এরা ক্রিয়েটিভনেসটাকে ভাগ করে দিচ্ছে। এফডিসিতে সব রদ্দামাল হয়, আর এরা যারা এফডিসি ছাড়া সিনেমা করে সেটা ভালো। এটা আমি ঠিক বুঝি না। তো হাবিব ভাই, আপনার সাথে যোগাযোগের আমার আসলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে গৌতম ঘোষ। তার বায়োগ্রাফি আমি লিখেছি, সেটার মধ্যে আপনার অনেক ঘটনা উঠে এসেছে আপনাদের দুজনের। তো সেই আমাদের যে ছাপাখানার ভূত, সেটা থেকে আমাদের বেশ কিছু বায়োগ্রাফি কাজ হয়েছে। তো সৌমিত্র চট্টোপাধ্যায়, উনি মারা যাওয়ার আগে আমি একটা দীর্ঘ তার ইন্টারভিউ করেছিলাম, 4 ঘন্টা 4.5 ঘন্টার, এবং তার জীবনে অনেক কিছু সেটাতে উঠে এসেছে। এই বইটা আপনাকে আমি উপহার হিসেবে দিতে চাই। থ্যাংক ইউ। আমারও খুব প্রিয় রাইটার সৌমিত্রদা। সৌমিত্রদার সাথে দেখা হওয়ার তো, এবং আমি ছবিও দেখতে পাচ্ছি। ছবি তো আছে। হ্যাঁ। এটা কোথায়? এটা গুলশান ক্লাবে একটা ইসে। আচ্ছা। আমি তোমাকে আমার কিছু পাবলিকেশন দিব, আমার 5টা ছবির পাবলিকেশন আছে। আচ্ছা। তিতাস, পদ্মা নদীর মাঝি, তারপরে তোমার মনের মানুষ, শঙ্খচিল, লাস্ট করছিলাম হঠাৎ বৃষ্টি। আমার এই ছবিগুলোর পাবলিকেশন, আচ্ছা, এই যে আমি তোমাকে দিচ্ছি। থ্যাংক ইউ। ভারী বইগুলি। হ্যাঁ, এগুলো আমার ছবির এক পাবলিকেশন। হ্যাঁ, প্রথমটা দেখতে পাচ্ছি, তিতাস একটি নদীর নাম। আমি একটু দেখাচ্ছি। পরেরটা পদ্মা নদীর মাঝি, তারপর হঠাৎ বৃষ্টি, তারপর শঙ্খচিল, এবং শেষটা মনের মানুষ। থ্যাংক ইউ হাবিব ভাই। তোমাকে থ্যাংক ইউ। হ্যাঁ, আমি অনেক কিছুই আরও জানতে চাই বা জানতে চাইবো। বাংলাদেশের ভীষণ আইকনিক আরেকটা চলচ্চিত্র হঠাৎ বৃষ্টি, মানে সেটা টিভিতে দেখানোর পর একটা বড় যে দর্শক সিনেমার ছবি দেখছে। হ্যাঁ। তো এইটা আপনার কাছে কি করে এলো? বাসু চ্যাটার্জি এবং ফেরদৌসকে খুঁজে পাওয়া? ফেরদৌস তো এখান থেকে খুঁজে পাইছি। আর বাসু চ্যাটার্জি আমার এক বন্ধু, সে বাসু চ্যাটার্জি সিনেমা করবে, বাংলা সিনেমা, তখন কলকাতার প্রডিউসারকে নিয়ে আমার এখানে আসে। আচ্ছা। এটা জয়েন্ট ভেঞ্চার করার জন্য আমি তখন এটা রাজি হয়ে যাই। আচ্ছা। আমার বন্ধু হলো বিজয় খেমকা, উনি যে ফিল্মের লোক, তো উনি আসছিল আর কি, বিজয় খেমকা। আচ্ছা। ওর মাধ্যমে আসা, এবং তারপরে আমি, কারণ বাসু চ্যাটার্জির জীবনে এটা ওনার প্রথম বাংলা ছবি, আমি ওইটাও খুব ইন্টারেস্টেড হলাম যে বাসু চ্যাটার্জি একটা এত দিনের পুরানো ডাইরেক্টর, একটা আর মিড লেভেল সিনেমা করে ভালো, আমি রাজি হয়ে গেলাম। ও ছবি আমি যেটা করলাম সেটা হলো যে, ছবি দেখার পর আমার মনে হলো যে ছবিটা পাবলিসিটির জন্য টেলিভিশন লাগবে। ও, এটা আপনি ঠিক করলেন? আমি ঠিক করলাম, আমি বললাম এই ছবি আমি টেলিভিশনে রিলিজ করব। আচ্ছা, এই প্ল্যানিংটা আপনার? প্ল্যানিংটা আমার, তবে এটা ফুলফিল করছে প্রদীপ রাজা সাগর। আচ্ছা। সাগর তখন এই ছবিটা
আমার কাছ থেকে না বাংলাদেশ টেলিভিশনে চালাইছে একটা রেকর্ড, এরকম কোনোদিন হয় নাই আর। ফেরদৌসকে কি করে পেলেন? ফেরদৌসকে এইটা ফেরদৌস আমাদের একটা ছবি, ইনকমপ্লিট ছবি, ওইটা আমাদের সালমান শাহ কি? হ্যাঁ, সালমান শাহ, বুকের ভেতর আগুন। ওই ছবিটার অর্ধেকটা করার পরে তো মারা গেল। তো ফেরদৌস ওই ছবিটা করছিল, ওদের ডাকলাম, ছবিটা করলো। তো আমি ওরা বলছিলাম যে ফেরদৌস, তুমি যে এই ছবিটা করলা, তোমার কথা আমি মনে রাখবো। যখন অকেশন হলো যে এই ছবি হঠাৎ বৃষ্টি, আমি তখন ওরা ডাইকা বললাম যে আসো। তো বাসু চ্যাটার্জি দেখালাম, পছন্দ হইলো। তারপরে মাঝখানে বাসু চ্যাটার্জি বলছে, আচ্ছা শাবনূরে দেখার পরে বললো যে আচ্ছা নায়িকা আমি আপনার এখান থেকে নেই, নায়ক কলকাতা থেকে। আমি না, আপনাকে নায়ক এখান থেকেই নিতে হবে, কলকাতায় নায়িকা নেন। আচ্ছা, উল্টে দিলেন আপনি? না, প্রথম তো কথা হয়েছিল, তারপরে বাসু চ্যাটার্জি একটু চেঞ্জ করতে চাইছিল শাবনূরের সাথে দেখা হওয়ার পরে। আচ্ছা, আমি বললাম না, ওকে। ছবি হইলে ফেরদৌস আছে, ফেরদৌসে আমি একটা আগে কথা দিয়েছিলাম একসময়। আমি তখন বলছিলাম যে যদি তুমি যে আমার উপকারটা করলা, আমি তোমার কথাটা মনে রাখবো। আর ফেরদৌসের কারণেই ওর যে একটা সাদামাটা সব অ্যাপ্রোচ, সেটা মনে হয় ওয়ার্ক করেছে। প্রথম কথা নতুন একটা ফেস, দ্বিতীয় কথা ওর ম্যানারিজমটা এরকম, সো এটা ওয়ার্ক করেছে। আর রিয়েল প্রেমের ছবি তো এটা। আর প্রেমটা কি পেইন পল, কেউ কারো দেখে না প্রেম হয়, এটা একটা। আমি এখন যেটা করেছি এবার, এটা তো একটা ইসের জন্য, তোমার যেটাকে বলে, এটাকে আমি একটা এক্সপেরিমেন্ট করছি, দেখি 27 বছর আগে দেখছে এখনকার ছেলে মেয়েরা দেখে কিনাই। তো এটা কি সিকুয়াল বলা চলে? না, আমি তো সেমটাই বানাইছি। আমি রিমেক। ইট ইজ রিমেক। 3টা পুরানো গান আগেরটাই, আর 2টা নতুন গান। আচ্ছা আচ্ছা, ওকে। আর ছেলে মেয়ে নতুন। ওকে। সালমান শাহর যে সিনেমাটা, সেটা তো একেবারে শেষের দিকে। এর আগে আর সালমান শাহর কোনো সিনেমা প্রডিউস করেননি? করছিলাম সুজন সখীটা রিমেক করলাম, রঙিন সুজন সখী ওইটা। আচ্ছা আচ্ছা। তো আমার সাথে এই যে আপনি একটা সময় ব্যয় করলেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি যেটা বলছিলেন যে যে সিনেমাটা সামনে হওয়ার পরিকল্পনা চলছে, এটা স্বপ্ন তো অনেক কিছুই থাকে। হ্যাঁ, সব স্বপ্ন তো সফল হয় না। এখন দেখি যদি স্বপ্ন সফল করতে পারি। হ্যাঁ। গৌতম দাও অনেকদিন এই সিনেমাটার কথা বলছেন এবং আমাকে বললেন শাহাদুজ্জামানের সাথে দেখা হয়েছে, লন্ডনে দেখা হয়েছে। তারপরে এটা নিয়ে আমরা মানে এটা নিয়ে গৌতম আর আমি দুইজনেই মানে একটা থাকে না যে একটা সিনেমার হয়ে গেছে, আমরা এটাকে বলে অবসেসড হয়ে গেছি। এখনো টেলিফোন করলেও গৌতমের সঙ্গে আমার এই ছবির নিয়ে কথা হয়। আর ও রিসার্চ করতেছে অনেক জিনিস বাইক করছে এখন। দেখা যাক, এটা দোয়া করে যাতে ছবিটা কইরা যেতে পারি। একদমই, এটা হবে। আর জীবনানন্দ দাশ আমারও ভীষণ প্রিয় একজন কবি। আমার প্রিয় কবি না, আমার ওনাকে মনে হয় আধুনিক কবি হিসাবে শ্রেষ্ঠ কবি, আধুনিক কবি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর দ্বিতীয় কথা, ওনার সঙ্গে যেই বাঙালি জাতি যা ব্যবহার করেছে, উনি যে কষ্ট করেছে, ওনার যে সমস্ত কিছু হয়েছে, এই ছবিটা করলে আমার নিজের ধারণা 5 থেকে 10% উনি আমাদের ক্ষমা করে দিবেন, যে বাঙালি তুমি আমাকে মনে রাখছে। এটা আমার ধারণা, এটা আমার কনভিকশন যে এই কারণে ছবিটা করা উচিত। হ্যাঁ। তো জীবনানন্দ দাশকে দেখানোর যে চ্যালেঞ্জ, সেটা কিভাবে ভাবছেন? দেখো, জীবনানন্দ দাশ দেখানোর কোনো চ্যালেঞ্জ নাই। জীবনানন্দ দাশ খুবই একজন মানে বিলো অ্যাভারেজ একটা দেখতে মানুষ ছিল, বিলো অ্যাভারেজ। হ্যাঁ, সুতরাং ওই ছেলে পাওয়া কোনো অসুবিধা না। আচ্ছা। আর আমার সঙ্গে এসের কথাই হয়েছে, জীবনানন্দ দাশের ছবি করলে জীবনানন্দ দাশ বাংলাদেশ থেকে হবে, কারণ কবি তো বাংলাদেশের, এটা ইন্ডিয়ান কোনো আর্টিস্ট আমি নেব না। তো এগ্রি করছে। আচ্ছা। আর চেনা কেউ হবে নাকি অচেনা? চেনা আমাদের ছবিতে, আমাদের গৌতমের ছবিতে একটাই হয়তো, তো মানে আর্টিস্ট তো আমাদের দরকার হয়, আমাদের চরিত্র দরকার হয়।
সে চরিত্রে গিয়ে যে আর্টিস্টকে ঢোকে সেই এই সিনেমাতে আমাদের খুব আর্টিস্ট যারা অমুক স্টার তো দরকার হয় না, চরিত্রের সঙ্গে যেটা যায় মিলে সেখানে ঠিক করে নেওয়া যায়। তবে একটা আর্টিস্ট সম্বন্ধে আমি এটা বলতে পারি, কে? আফজাল। আচ্ছা, উনি কোন চরিত্রে? এখানে উনি কি চরিত্র করবেন, এটা একটা অসম্ভব রকম চরিত্র করবে। উনি সূত্রধরের চরিত্র করতে পারে। আচ্ছা, ওকে। ভূপেন গুপ্ত, ডাক্তার ভূপেন গুপ্তর ওই 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 চরিত্রটা নিয়ে এসে করতে পারে। আচ্ছা, ভূমেন্দ্র গুহ। ভূপেন্দ্র গুপ্ত। নিঃসন্দেহে এটা আরেকটা বড় কাজ হবে। এটা দেখো, স্বপ্ন মানুষ দেখে, আমিও স্বপ্ন দেখতেছি, কি হবে আমি জানি না, আমার স্বপ্ন চালু আছে, আমি এটা স্বপ্ন এটাকে আমি এখনো করি নাই, স্বপ্ন থেকে বাদ দেন, আমি বাদ দিইনি। আপনার সাথে গৌতম দার ভীষণ ইন্টেন্স একটা সম্পর্ক আছে। গৌতম দাকে আমি দেখেছি বলে, তার সাথে কথা হয়েছে বলে বারবার এই কথাটা বলছি। শেষ প্রশ্ন, যে গৌতম দার কোন জিনিসটা সবচেয়ে বেশি, হয়তো ওই প্রশ্নটা গৌতম দা আপনাকে করেছে কিনা আমি জানি না, সবচেয়ে বেশি ম্যাজিক্যাল বা আপনাকে স্বস্তি দেয়, কোন বৈশিষ্ট্যটা? একটা চলচ্চিত্র পরিচালক উইথ এ ভাস্ট নলেজ, বিদ্যান, তুমি তার সঙ্গে যে কোনো সাবজেক্টে কথা বলতে পারো, এটা কয়টা পরিচালকের সঙ্গে পাবো? এটা হলো আমার অ্যাট্রাকশন। আর আমি ওর সঙ্গে আমার ছবি দিলে, ওর সব ছবি আমি আগে দেখি, ওর সব ছবি শুটিং দেখতে আমি যাই, আমারটা হোক কিংবা কলকাতায় করুক, এবং আমি ওর সব ছবির সমালোচনা করি, ওকে নিয়ে, ওর সঙ্গে নিয়ে। আমি আমার সমালোচনা কিন্তু বাইরে হয় না, সেটাই। ছবির রাশ দেখে বলি, ভাই এটা তো ঠিক হলো না। অশেষ ধন্যবাদ ভাই, আমি বিদায় নিয়ে নেই। তোমাকে ধন্যবাদ যে তুমি আসছো। আমি তো তোমাকে এত রাতে আমি তোমার সঙ্গে কাজ করতাম না, কিন্তু আমি জানি তোমার যে কষ্টটা, এই যে অ্যারেঞ্জমেন্ট সব কিছুর জন্য, সেটার জন্য আমি এই কাজটা করলাম। আমি এটা বুঝি দিকা, অন্য কেউ হলে এটা বুঝতেন না। না, আমি তো বুঝি যে টেকনিক্যাল কি কি আসলে পেছনে থাকে, সেই জন্যই। তো আমারও ভালো লাগলো। আমারও। আমি বিদায় নিয়ে নিই দর্শকের কাছে। এদিকে আস। আচ্ছা, ওর একটা শর্টে রাখো, ও আমার বড় নাতনি। আচ্ছা, এই যে সাজবাতির বড় বোন। আচ্ছা, ভালো আছো? হ্যাঁ। তো ওর সঙ্গে একটা ঝগড়া আছে আমার। আমি বলছিলাম ওকে সিনেমায় নেব, তো নেই এই জন্য খুব দুঃখিত। তাহলে আমি বলছি যে ও লেখাপড়া শেষ করে আসলে যদি এর মধ্যে আমি বেঁচে থাকি, ওর জন্য একটা ছবি করব। মানে সাজবাতি করতে চায় না, ও করতে চায়? হ্যাঁ, ও করতে চায়। তো এটা একটা স্টোরি আছে যে দাদা যে বললো, এর কোনো ঝগড়া না, আমার কোনো অভিমান না। আমি যখন ছোট ছিলাম, একদম ছোট থেকে, দাদা তো সবসময় বন্ধু বান্ধব নিয়ে নাস্তা করে, লাঞ্চ করে দাদা, এটা হ্যাঁ আমি জানি যে একেবারে ওই যে সকালে অন্যরকম একটা আবহ থাকে এই জায়গাটায়। হ্যাঁ, তো সেই ছোটবেলা থেকে দাদা আমাকে সবার সামনে আনতো, সব বন্ধুদের সামনে বলতো, এটা আমার বড় নাতনি, ও 16 বছর হলো, ওকে আমি নায়িকা বানাবো। আচ্ছা, পরে 16 বছর তো হয়ে গেলাম, দেখলাম আমার বোনকে নায়িকা বানাই দিল, আমার কোনো কাপড় নাই, তাই বলে আমার কি হলো, এটাই আমার কথা। আমার মাথায় তুমি ঢুকা লাগাম তাহলে ছোটবেলায়। আচ্ছা, আর কথা আমি বলতাম, আমার কথা দিয়ে তুমি কথা রাখলা না, এটাই। এখন আমি বললাম যে সিকোয়েন্সে যখন হয়ে গেল ওর ছোট বোন, ওই যে ক্যারেক্টার তো ওকে নেওয়া যেত না, তখন সমস্যা ছিল এটা। কিন্তু একজন কমলা লেবুতে যদি কোনো চরিত্র থাকে, থাকতেই পারে। সেটা যদি তখন যখন শুরু করব তখন থাকলে তো আমি নিবই, কারণ এটা তো এটা আমার মনে মনে আছেই যে ওকে একখানে দাঁড়া করাতেই হবে। ওইটাও না, আই থিঙ্ক আমি জাস্ট একটু এক্সপিরিয়েন্স করতে চাই, সেই জন্যই। তাই নাহলে বলবো দাদা কথা দিয়ে কথা রাখে নাই। না, যেহেতু ওর ইচ্ছে আছে অভিনয় করতে, কিরকম ক্যামেরার সামনে লাগে। ঠিক আছে না, আর আমার ধারণা ও ভালোই করবে। ঠিক আছে দাদা। ওকে দাদা, থ্যাংক ইউ। আয়ান, তুমি কি করতেছো? তুমি দেখলা শুটিং দেখলা? এটা আমার মেয়ের ঘরের নাতি। আচ্ছা আচ্ছা, ওকে। ও ভালো। ওকে হিরো হতে চায় না? ও হিরো হতে চায় না, ও দাড়িটা রাখে। ছবি তুলে ওকে ওকে ওকে। না, আমি আবার ছবি তুলতে অনেক ভালো। আচ্ছা, তার মানে ফিল্ম মেকার হওয়ার একটা না, ইচ্ছা। ওর দাদা, ওর বাবু ফটোগ্রাফার, ওই তো ও কিছু ইনহেরিট করছে। ও
স্টিল ফটোগ্রাফি করে ভীষণ, খুব ভালো করে। তো থ্যাংক ইউ, সারপ্রাইজ পেয়ে গেলাম দুইজনকে। তো আমি বিদায় নিয়ে নিই। হ্যাঁ, বিদায় তো নিতেই হবে। হ্যাঁ, দর্শকের কাছ থেকে। হ্যাঁ, দর্শকের কাছ থেকে বিদায় নিতে হবে। তবে তোমার এই যে তুমি যে পরিশ্রম করতেছো, যে কষ্ট করতেছো, এটা আমার খুব ভালো লাগলো। Thank যে you. তুমি বই যে করেছো, এই বই করলা, এটা এই যে তোমার যে এর প্রতি যে ভালোবাসা, এটার কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ। যে কষ্ট করতেছো, করো, কেউ না কেউ কিছু না করলে হয়। এখন তোমাকে তো কেউ এটা তোমাকে কেউ করতে বলবে, তুমি না। করতেছো, একদমই। তুমি ইতিহাস রাখতেছো, কেউ না কেউ তো ইতিহাস লিখবে, থাকবে। সেই জন্য তোমাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অবশ্যই যে আপনি এত বড় কাজ দিয়ে আপনার সূচনাটা করেছেন এবং এটা একটা বড় সংকেত দেয় যে স্বপ্ন যদি দেখা যায় তাহলে সেটা বাস্তবায়ন করা আসলে কঠিন কিছু না। সেটা আমি শুরুতেই বলছিলাম। তো আমি দর্শকের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। শেষে বলতে চাই, গৌতম ঘোষ অনেক কথার মধ্যে হাবিবুর রহমান খানকে নিয়ে একটি কথা বলছিলেন যে যখন উনি শুটিং করেন তখন অনেক কিছু প্রয়োজন হয় এবং সেই প্রয়োজনের কথা একজন ডিরেক্টর তার প্রযোজককেই জানান। তো একটা কথা আমার কানে খুব বাজে যে গৌতম দা বলছেন যখন যা চাই হাবিবের কাছে, হাবিব বলেই ডাকেন, যে যা চাই তাই সে এনে দেয়। তো হাবিব একটা কমেন্ট করেছিলেন আমাকে যে তুমি যা চাও আমি তাই দিব, শুধু বাঘের চোখটা যদি চাও সেটা হয়তো দিতে পারবো না। এটা কি বলেছিলেন আপনি, মনে আছে? হ্যাঁ। তো আমরা সেই এই যে কোলাবোরেশন, সেটা আমরা সিনেমায় দেখতে পাই যে একটা সত্যিকারের বন্ধুত্ব থেকে যদি একটা কাজ হয় তাহলে কাজটা সত্যিকারের কাজ হিসেবেই থেকে যায় এবং সেটা কালজয়ী কিছু হয়। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে।